সেটি একটি সরকারি হাসপাতাল ছিল। জেনারেল ওয়ার্ডে জানলার কাছে ৩০ বছরের রমেশ চোখ বন্ধ করে শুয়েছিল। তার শরীরে সেলাইন চলছিল। একদম ঠিক তার পাশে ছেঁড়া শাড়ি পরে মা শারদা বসে চোখের জল ফেলছিল। এ কাণ্ড কেন করলি বাবা? যদি তোর মনে কষ্ট ছিল মা বাবাকে বলতিস, আমরা পারতাম না পারতাম ভিক্ষে করেও তুই যা চাইতিস তোর জন্য নিয়ে আসতাম, কিন্তু এভাবে কীটনাশক কেন খেলি বাবা? এ কথা বলে মনে কষ্ট পাচ্ছিলই ততক্ষণে ছেঁড়া জামা কাপড় পরে প্রসাদ হাতে একটা টিফিন নিয়ে সেখানে হাজির হয়। কষ্ট পেও না শারদা, ডাক্তারবাবু বলেছে ছেলে ঠিক হয়ে যাবে। পেটের ভেতরে পাইপ ঢুকিয়ে সব বিষ সে বের করে দেবে। তারপর 1 ঘন্টার মধ্যেই ছেলে আবার জ্ঞান ফিরে পাবে। কিন্তু তুমি কি কোনো খবর পেয়েছো যে ছেলে এমনটা কেন করলো? জানতে পেরেছি শারদা, আমাদের ছেলের বন্ধু আছে না কিশোর, সে আমাকে সব কথা খুলে বলেছে। খুলে বলেছে? কি বলেছে গো? আসলে আমাদের ছেলে একটি বড়লোক মেয়ে অনামিকাকে ভালোবাসতো। মেয়েটি ভালোবাসা অস্বীকার করাতে রমেশ এই কাণ্ডটা করেছে। হ্যাঁ গো, তুমি ওই বড়লোক মেয়ে অনামিকা কোথায় থাকে জানো? চলো না আমরা গিয়ে তার কাছে ছেলের জন্য ভিক্ষে করি। চলো শারদা, আমিও যাব। এমনিতেও ছেলের জ্ঞান ফিরতে এখনো আরো 1 ঘন্টা। আমরা গিয়ে ততক্ষণ তার কাছে অনুরোধ করি। তাহলে চলো গো। এভাবে দুজনে বলাবলি করে শারদা আর প্রসাদ হাসপাতাল থেকে বেরিয়ে অটো স্ট্যান্ডে যায়। বাবু, বড়লোক কলোনিতে নিয়ে যাবে? এ কথা বলে তারা দুজনে অটোতে চেপে বসে। তারপর অটোটি একটি বড়লোক কলোনিতে ঢোকে এবং একটি বড়লোক বাড়ির সামনে গিয়ে থামে। দুজনেই অটো থেকে নামে। প্রসাদের কাছে যা খুচরো ছিল সব অটোওয়ালাকে দিয়ে দেয়। টাকা পেয়ে অটোটা সেখান থেকে চলে যায়। তারপর শারদা আর প্রসাদ ভয়ে ভয়ে এগিয়ে যায় ওই বড়লোক বাড়ির দিকে আর গেট খুলে ঢোকে। তখন প্রসাদ দুঃখিত মন নিয়ে বলে, শারদা, একটু আস্তে করে অনামিকা ম্যাডামের সাথে কথা বলো। মনে রেখো যে আমাদের ছেলে হাসপাতালে পড়ে আছে। ভুলবে না যে সে আমাদের পালিত পুত্র নয়। আমি তাকে 9 মাস নিজের গর্ভে রেখেছি। আমার সামনে সে চলে যাবে এটা আমি সহ্য করতে পারবো না। অনামিকা ম্যাডামের পা ধরে আমি অনুরোধ করব। এ কথা বলতে বলতে তারা দরজার দিকে এগিয়ে যায়। দরজার কাছে গিয়ে তারা কড়া নাড়ে। তখনই কাজের লোক কমলা ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে। আপনারা কারা? অনামিকা ম্যাডাম আছে নাকি? তার সাথে দেখা করার আছে। আসুন, নিয়ে যাচ্ছি। এ কথা বলে কমলা বাড়ির ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে। বাগানের দিকে যেতে লাগে। বাড়ির ঠিক পিছে একটা বিশাল বড় সুইমিং পুল ছিল। অনামিকা একদম বড়লোকি ঠাট বাটে পুল চেয়ারে সেখানে বসেছিল। ম্যাডাম, এনারা দেখা করতে এসেছে। তারপর কমলা সেখান থেকে চলে যায়। শারদা আর প্রসাদ হাত জোড় করে অনামিকাকে নমস্কার জানায়। তারপর নিজের ছেলে রমেশ যে হাসপাতালে ভর্তি আছে তার কথা বলে। অনামিকা ব্যাপারটাকে খুব হালকায় নেয়। এই মাত্র জানতে পারলাম, কিন্তু বলুন আমি কি করতে পারি? এমনিতেও আমি আপনাদের বাড়িতে গিয়ে তো থাকতে পারবো না, আপনাদেরকেই এখানে আসতে হবে। তাও আবার আপনারা শ্বশুর শাশুড়ি হয়ে নয়, এখানে বাড়ির চাকর চাকরানি হয়ে থাকতে পারেন। তাহলে আমি রমেশকে বিয়ে করতে রাজি। অনামিকার এই কথা শুনে শারদা আর প্রসাদ তার কথায় রাজি হয়ে যায়, এই ভেবে যে ছেলে বেঁচে তো থাকবে আর নিজের পছন্দের মেয়ের সাথে সে সুখেও থাকবে। ফলে বড়লোক অনামিকার সব শর্ততে তারা রাজি হয়ে যায়। তারপর অনামিকা নিজের কারে শারদা প্রসাদকে বসিয়ে হাসপাতালে নিয়ে আসে। সেখানে বিছানায় রমেশ চোখ খুলে চেয়েছিল। সে দেখে তার মা বাবার সাথে অনামিকাও দাঁড়িয়ে আছে। রমেশ, তোমার মা বাবা আমার সব শর্ত মানার জন্য তৈরি আছেন, তাই আমিও তোমাকে বিয়ে করতে রাজি আছি। এ কথা শোনার পরে রমেশ ভীষণ আনন্দিত হয়। তারপর একটা ভালো সময় দেখে বড় ফাংশন হলে বড়লোক অনামিকার গরিব রমেশের বিয়ে হয়। তারপর ঘরজামাই হয়ে শহরে চলে আসে রমেশ। মা বাবা শারদা আর প্রসাদ চাকর চাকরানির কাজ করতে লাগে। শারদা ঘরের কাজ আর রান্নাবান্না করে, প্রসাদ বাগানের মালির কাজ করতে লাগে। যদি কোনো খাবার দাবার বাঁচত তারা খেত, জল খেয়ে তারপর রান্নাঘরেই দুজনে শুয়ে পড়ত। একদিন রাত্রিবেলাতে তারা দুজনে রান্নাঘরে ঘুমুচ্ছিল। হঠাৎ করে ঘুম থেকে উঠে জল খাওয়ার জন্য রমেশ রান্নাঘরে যায়। হ্যাঁ গো, তুমি আমাকে একটা সাহায্য করবে? সে কি শারদা, তুমি হঠাৎ করে এসব কথা বলছো? আমি কোনো বাইরের মানুষ নাকি? পাগল, বলো তোমার কি বলার আছে, খুলে বলো, বলো শারদা। যদি কখনো ছেলেকে একা দেখো
তাকে বলো না আমার সাথে কথা বলতে। এ কথা শোনা মাত্রই প্রসাদের মনে খুব চিন্তা হতে লাগে। এ কি কথা জিজ্ঞেস করছো সারদা? হ্যাঁ গো, তুমি জানো কি আমাদের ছেলে এই বাড়িতে আসার পরে কি কথা বলেছিল? অনেক হয়েছে, কোনো প্রয়োজন নেই। অনামিকা এই চেয়েছে, ওই বলেছে, এই করেছে। তুমি যতটা জানো ততটাই করো, বুঝেছো? সারদার এ কথা শুনে রমেশের চোখ দিয়ে জল বেরিয়ে আসে। তারপর সে মনে মনে ভাবে, ক্ষমা করো মা, এমনকি আমিও চাই তোমাদের সাথে ভালো করে কথা বলতে, কিন্তু এখানে যে ওই রকমের পরিস্থিতি নেই। সে আমাকে সবসময় ব্ল্যাকমেল করে। যদি আমি তার কথা না শুনি তাহলে সে তোমাদেরকে এই বাড়ি থেকে বের করে দেবে। তাই আমি তোমাদের সাথে ভালো করে কথা বলতে পারি না। কি আর করব, আমিও চাই যেন তোমরা আমার চোখের সামনে থাকো। এ কথা ভেবে সে নিজের ঘরে চলে যায়। ওদিকে সারদা আর প্রসাদ কথা বলাবলি করার পরে ঘুমিয়ে পড়ে। একদিন সোফায় বসে অনামিকা চা খাচ্ছিল, আর জেনে শুনে সে নিজের হাতের কাপটা ভেঙে ফেলে। কাপের পুরো চাটা ঘরে ছিটিয়ে যায়। চায়ের কাপটি ভাঙার শব্দ শুনতে পেয়ে রান্নাঘর থেকে সারদা, বাগান থেকে প্রসাদ আর বেডরুম থেকে রমেশ ছুটতে ছুটতে তিনজনে হলে আসে। তাদেরকে দেখে রেগেমেগে তখন অনামিকা বলে, এটা কি সারদা, তোমার মাথাটা থাকে কোথায়? চা বানাও, এত চিনি দাও, জানো না চায়ে কতটা চিনি দিতে হয়? হ্যাঁ? এ কথা শুনে সারদা ভয়ের চোটে ঘাবড়ে যায় যে ছেলের সামনেই সে তাকে মারধর না করে। ক্ষমা করে দাও বৌমা। আবার যদি কখনো এরকম হয় তাহলে তোমাদের দুজনকেই বাড়ি থেকে বের করে দেব। মাথায় রেখে কাজ করবে। ঠিক আছে বৌমা। বলেছিলাম তোমাদেরকে সুইমিং পুল পরিষ্কার করতে, হয়ে গেছে? এখনো হয়নি বৌমা, এক্ষুনি গিয়ে করে দিচ্ছি। একটা কাজও তোমরা ঠিক করে করো না, শুধু বসে বসে খাচ্ছ। 5 মিনিটের মধ্যে সুইমিং পুল রেডি হওয়া চাই, আর না হলে। এভাবে বড়লোক বৌমা ওয়ার্নিং দেয়। তারপর সোজা সেখান থেকে নিজের বেডরুমে চলে যায়। রমেশ নিজের মাকে ওই পরিস্থিতিতে দেখে, কিন্তু কোনো উত্তর না দিয়ে সোজা অনামিকার কাছে চলে যায়। সারদা প্রথমে সারা ঘর মোছামুছি করে, তারপর যেখানে চায়ের দাগ লেগেছিল সেগুলোকে পরিষ্কার করে। সেখান থেকে সে সুইমিং পুলে চলে যায়। নেট নিয়ে ভালো করে সুইমিং পুলে যত নোংরা ছিল সব পরিষ্কার করে সারদা। কিছুক্ষণ পরেই অনামিকা সেখানে যায়। সারদা, আমার সুইমিং শেষ হওয়ার পরে আমার জন্য ঠান্ডা ঠান্ডা জুস নিয়ে আসবে। হ্যাঁ, আমার পছন্দের ওয়াটারমেলন জুস নিয়ে আসবে। এভাবে বলার পরে সারদা দেরি না করে সোজা সেখান থেকে রান্নাঘরের দিকে চলে যায়। ফ্রিজ খোলে, তারপর তরমুজ বের করে সে জুস বানাতে লাগে। জুস বানিয়ে সেটা গ্লাসে নিয়ে সোজা সুইমিং পুলে চলে যায়। অনামিকা সেখানে সুইমিং করছিল। বৌমা, তোমার জন্য জুস এনেছি। আমি আসছি, আপনি ওখানেই থাকুন। একথা বলে অনামিকা সুইমিং পুল থেকে বেরিয়ে সেখানের পুল চেয়ারে গিয়ে বসে। তা দেখে সারদা জুস নিয়ে তার কাছে যায়। অনামিকা সারদার হাত থেকে জুসটি নিয়ে তাতে এক চুমুক দেয় আর সারদাকে দেখে বলে, সারদা, ভেতরে গিয়ে রমেশকে বলো যেন সে আমার জন্য ফেশিয়াল কিটটা নিয়ে এখানে আসে, আর তুমি আমার জন্য একটু শসা কেটে নিয়ে এসো। ঠিক আছে বৌমা। একথা বলে সারদা সেখান থেকে চলে যায়। বেডরুমে বসে রমেশ গেম খেলছিল, ঠিক সেই সময় সারদা যায়। বাবা রমেশ, বৌমা মুখে কিছু লাগাবার জন্য নিয়ে যেতে বলল। একথা বলে সারদা সেখান থেকে সোজা রান্নাঘরে চলে যায়। রমেশ আর দেরি না করে তাড়াতাড়ি করে ফেশিয়াল কিটটা নিয়ে অনামিকার কাছে গিয়ে হাজির হয়। রাম, আমার ফেশিয়াল করো। তারপর রমেশ অনামিকার ফেশিয়াল করতে লাগে। ইতিমধ্যে শাশুড়ি মা শসা কেটে সেখানে নিয়ে আসে। সেই শসার টুকরো রমেশ অনামিকার চোখের ওপরে দিয়ে দেয়। সারদা, একটু সতর্কভাবে আমার পায়ের নখগুলোকে ভালো করে কেটে দাও তো। তার কথা শুনে সারদা আর রমেশ খুব অবাক হয়ে যায়। একে অপরের মুখের দিকে চেয়ে থাকে। রমেশ কোনো উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। যেহেতু এই কাজটা সারদাকেই করতে হতো, তাই সারদা অনামিকার পায়ের কাছে বসে আস্তে আস্তে করে তার পায়ের নখগুলো কাটতে লাগে আর চোখের জল ফেলতে লাগে। শুধু ছেলে যেন সহ্য করতে পারে, না করতে পারলে সে আবার আগের মতন কোনো দুর্ঘটনা না ঘটিয়ে বসে। আমার মনে ধৈর্য আছে, এসব কাজ আমি আস্তে আস্তে করতে পারবো। বাকি সব ঈশ্বরের ইচ্ছে, তিনি যেন রক্ষা করেন। এভাবে সারদা নিজের মনকে মানায়, আর অনামিকা যেরকম অর্ডার দেয় সেই অনুযায়ী সে কাজ করতে থাকে। শুধু সারদাই নয়, যেহেতু ছেলে রমেশ বৌমা অনামিকাকে ভীষণ ভালোবাসত, তাই প্রসাদও বৌমা অনামিকা তাকে যা যা কাজ করতে বলতো সে বিনা কোনো উত্তর দিয়ে সে কাজ করত। শ্বশুর শাশুড়ি হওয়া সত্ত্বেও অনামিকা তাদেরকে কখনো কোনো সম্মান দিত না।
শুধু তাই নয়, স্বামী হওয়া সত্ত্বেও রমেশও কখনো কোনো সম্মান পেত না। যেহেতু সে অনামিকাকে ভীষণ ভালোবাসত, তাই তার মতনই তাকে চলতে হতো। নিজের মা বাবাকে অনামিকার কাছে অসম্মানিত হতে দেখেও সে কিছু করতে পারত না। আপনাদের কি মত? অনামিকার এই অহংকার কি কখনো শেষ হতে পারবে? আজ এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে আবার হাজির হব। নমস্কার। শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে শিবলিঙ্গকে প্রণাম করে, হে ভোলেনাথ, আমি খুব পরিশ্রম করে গার্ডেন ডিজাইনারের কোর্স করেছি। আমি শহরে প্রফেশনাল গার্ডেনার রূপে সেটেল হতে চাই। মা বাবা বোনের ভালোভাবে দেখাশোনা করতে চাই। কৃপা করো বাবা, শুধু একটা গার্ডেন ডিজাইনারের চাকরি লাগিয়ে দাও। এভাবে সে প্রার্থনা করছিলই, ঠিক সেই সময় তার বোন সীমা হাতে একটা কভার নিয়ে আনন্দিত হয়ে দিদি অনামিকার কাছে আসে। দিদি, আমি তোকে একটা গুড নিউজ দেব। পরিবর্তে কি পাবো? এভাবে সে চালাকি করে বলে। অনামিকা নিজের বোন সীমার হাতে কভারটি দেখে সেও ভীষণ আনন্দিত হয়ে যায়। বোন, এই কভারের ভেতরে আমার অফার লেটার আছে, তাই তো? কি রে দিদি, তুই কি করে জেনে গেলি রে? এই বলে তার মুখ হাড়ি হয়ে যায়। অনামিকা দেরি না করে তাড়াতাড়ি ওই কভারটা নিয়ে নিজের অফার লেটার দেখতে লাগে। চাকরির জন্য অফার লেটার দেখে অনামিকা ভীষণ আনন্দিত হয়ে ওঠে। সে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে নিজের বোনকে অনেক হামি খায়। তারপর ভোলেনাথের দিকে তাকিয়ে প্রণাম করে সে বলে, হে ভোলে বাবা, তুমি যে মহান। ওম নমঃ শিবায়। তারপর অনামিকা বোনকে সঙ্গে করে নিয়ে সেখান থেকে বাড়ির দিকে রওনা দেয়। ওদিকে মাত্র 2-3টে কাস্টমার বসে চা খাচ্ছিল। পুরো হোটেলই খালি। ঠিক সে সময় প্রসাদ সেখানে আসেন। দেখে কাউন্টারে তার স্ত্রী শারদা খুব দুঃখিত মন নিয়ে বসে আছে। প্রসাদ শারদার কাছে যায়। শারদা, 2-4টে কাস্টমারের জন্য তুমি হোটেল খুলছো, সারাদিন বসে আছো। এই রকমের জন্য আমাদের হোটেল চাই না। এখন তোমার মনে হচ্ছে যে হোটেলের প্রয়োজন নেই, কিন্তু মনে রাখবে একদিন এই হোটেলই আমাদের পেটের জ্বালা মিটিয়েছে। আমার সবই মনে আছে শারদা। সে তুমি যাই বলো না কেন, তুমিও হোটেলে আসা ছাড়বে না, তা আমি জানি। আর আমি এটা তো বলছি না যে চিরকালের জন্য হোটেল বন্ধ করে দাও। হ্যাঁ গো, এই হোটেলটা নিয়ে তুমি আমাকে কখনোই কিছু বলোনি, কিন্তু এখন যখন বলছি, তোমাকে আমায় একটু বুঝতে হবে শারদা। এ কথা সে বলছিলই, ততক্ষণে শারদার ফোনটা বেজে ওঠে। হ্যাঁ গো, পুরোহিত মশাই ফোন করছেন। চলো বাড়ি যাই, হয়তো রমেশের জন্য কোনো সম্বন্ধ নিয়ে এসেছেন। আগে জিজ্ঞাসা করো পুরোহিত মশাই কোথায় আছেন। এ কথা বলে শারদা ফোনটি তোলে। হ্যালো, পুরোহিত মশাই কোথায় আছেন? শারদা এ কথা জিজ্ঞাসা করে। পুরোহিত মশাই ঠিক সে সময় শারদার বাড়ির সামনের গেটের কাছে দাঁড়িয়েছিলেন। আমি আপনার গেটের সামনে দাঁড়িয়ে আছি। তাই বুঝি? আমি আর আমার স্বামী তো হোটেলে এসেছিলাম। এক কাজ করুন, বাগানে গিয়ে একটু চেয়ারে বসুন, 10 মিনিটের মধ্যেই আমরা বাড়ি ফিরে আসছি। আচ্ছা বেশ মা। এভাবে বলাতে পুরোহিত মশাই গেট খুলে ঘরের ভেতরে ঢোকে। ওদিকে শারদা আর প্রসাদ হোটেল বন্ধ করে বাইকে চেপে তারা বাড়ির দিকে রওনা দেয়। ওদিকে 2 বোন অনামিকা আর সুমন নিজের বাড়ি ফিরে আসে। বাড়িতে মা বাবা গোবিন্দ আর কাবেরী দিবাকর বাবুর সাথে কথা বলছিলেন। তারা অনামিকাকে দেখা মাত্রই খুব আনন্দিত হয়ে ওঠেন। মা, অনামিকা, দিবাকর কাকা তোর জন্য একটা খুব ভালো সম্বন্ধ নিয়ে এসছেন। তার কথা শুনে অনামিকা খুব অবাক হয়ে যায়। চাকরি পাওয়ার আনন্দ যে তার মনে ছিল নিমেষের মধ্যে উদাও হয়ে যায়। ছেলেটি শহরে থাকে, তাদের নাকি একটা হোটেলও আছে, মা বাবার একমাত্র ছেলে। এভাবে বলাতে অনামিকার আনন্দ নিমেষের মধ্যে উদাও হয়ে যায়। তার হাতে যে কভারটি ছিল সেটাও হাত থেকে পড়ে যায়। গোবিন্দ সেটা দেখে, কিন্তু সে তোয়াক্কা করে না। কি বলিস মা? মেয়ে দেখতে ছেলের বাড়িকে কবে ডাকবো? মা, তুমি কি আদেও জানো দিদির মনের কথা? তুই এখন বাচ্চা, কিছুই জানিস না। তুই এখন চুপ থাক দেখি। তুমি কিছু বুঝছো না। তুমি জানো এই কভারটার মধ্যে কি ছিল? সে যাই থাকুক না কেন, ছাড়ো এখন। বলো, ছেলের বাড়িকে দেখার জন্য কবে ডাকবো? মেয়েকে জিজ্ঞাসা করলে সে আর কি বলবে? আমরাই একটা ভালো দিন দেখে তাদেরকে ডাকবো। এখনো পুরোহিত মশাইয়ের ফোন আসেনি। তিনি বললে তখন আমরা ওনাদেরকে ডাকবো। তার আগে উনি বলেছেন তিনি কথা বলে আমাদেরকে জানাবেন। ঠিক আছে দাদা। সেখান থেকে তারপর অনামিকা কিছু না বলে চলে যায়। তার পিছু পিছু বোন সুমনও সেখান থেকে চলে যায়। ওদিকে শারদার বাড়িতে পুরোহিত মশাই সবার সাথে বসেছিলেন।
পুরোহিত মশাই অনামিকার ছবিটি বের করে তাদেরকে দেখান। সারদা প্রসাদ দেখেন, তারা রমেশকে দেখান। রমেশ ছবিটি দেখে তার অনামিকাকে বেশ ভালো লাগে। সারদা দিদি, এই মেয়েটির নাম অনামিকা, অনেক লেখাপড়া জানে, মেয়েটি খুব বুদ্ধিমতীও। যদি রমেশের কুষ্টি অনুযায়ী এই মেয়েটিকে সে বিয়ে করে তাহলে তার ভাগ্য উদয় হবে। আপনারা যে টাকা হারিয়েছেন সব আবার ফিরে পাবেন, এই সম্বন্ধটা ছাড়া ঠিক হবে না। তাহলে বেশি দেরি না করে পাত্রীর বাড়িতে জানান যে আমরা মেয়ে দেখতে আসছি। কথা শুনে রমেশ লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। তারপর একদিন অনামিকার বাড়িতে রমেশ সপরিবারে অনামিকাকে দেখতে আসে। তারা একে অপরকে দেখে, কিন্তু অনামিকার ওই বিয়েতে বিন্দুমাত্র মত ছিল না। শুধু মা বাবার মুখ দেখে সে রাজি হয়ে যায়। তাদের কাছে যা কিছু ছিল তা দিয়ে রমেশ আর অনামিকার বিয়ে হয়। এবার অনামিকার বিদায়ের সময়। মা কাবেরী চোখের জল ফেলতে ফেলতে, মা অনামিকা, তোর পছন্দের চাকরি আর এই বিয়ের সম্বন্ধ একসাথেই এসে পড়ল। আমরা বিয়ে দিয়ে দায়িত্ব থেকে মুক্তি পেয়ে গেছি, কিন্তু তুই চাকরির কথা ভাবিস না। শ্বশুর শাশুড়ি স্বামীকে নিয়ে সুখে সংসার কর মা। তুমি বাবা আনন্দে থেকো মা, বোনের খেয়াল রেখো। অনামিকা সেখান থেকে গিয়ে কারে চেপে বসে। গোবিন্দ কাবেরী তাকে বিদায় জানিয়ে বাই বলে। অনামিকা সেখান থেকে চলে যায়। শ্বশুরবাড়িতে পা রাখা মাত্রই অনামিকা সবার সাথে মিলে মিশে থাকতে শুরু করে। একদিন সারদা দুঃখিত মন নিয়ে বিছানার ওপরে বসেছিল। তাকে দেখে অনামিকা ধীরে ধীরে তার কাছে যায়। কি হয়েছে মা? সকালে আপনি জলখাবার খেলেন না, দুপুরে ভাতও খেলেন না, এখন চাও খাচ্ছেন না। বলুন না আপনি মনে কি নিয়ে কষ্ট? দুঃখিত না হয়ে আর কি করব মা, আমাদের এত বড় হোটেল আগে কত চলতো, সেই হোটেল থেকে আমরা কত টাকা রোজগার করেছি। তাহলে এখন কি হয়েছে মা? সেই হোটেলটা এখন ভালো করে চলছে না? না গো বৌমা, একদম খালি পড়ে থাকে। যদি তুমি চাও তাহলে কালকে আমার সাথে একবার হোটেলে চলো। আচ্ছা বেশ মা, কালকে আমি আপনার সাথে হোটেলে যাব। আপাতত এখন আপনি চলুন তো, কিছু খেয়ে নেবেন। আচ্ছা বৌমা, চলো খাই। কথা বলে অনামিকার সাথে সাথে সারদা ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। পরের দিন সারদা, অনামিকা, প্রসাদ, রমেশ সকলেই ওই হোটেলে যায়। একটাও খদ্দের ছিল না, সব খালি পড়েছিল। আচ্ছা মা, যখন এই হোটেলটা আপনারা খুলেছিলেন তখন এর আশেপাশে আর অন্য হোটেল ছিল না? না হ্যাঁ বৌমা, ছিল না, শুধু এই একটাই হোটেল ছিল। আসল কথা হচ্ছে মা, এখন যে হোটেলগুলো এসেছে সেগুলো একটু বিশেষভাবে চলছে। খদ্দেরদেরকে আকর্ষিত করার জন্য তারা বিভিন্ন রকমের উপায় করছে। প্রত্যেক দিন ছোট বড় সব রকমের খদ্দেরদেরকে আকর্ষিত করার জন্য তারা বিভিন্ন রকমের পদ্ধতি করে তাদেরকে নিজের কাছে ডাকছে। হ্যাঁ অনামিকা, আর আমরা সেই পুরনো পদ্ধতিতেই এখনো চলেই যাচ্ছি। এরকম হলে চলবে না মা, এটাকে বিক্রি করে দেন। আমরা হাইওয়ের কাছে একটা জমি নেব, সেখানে ডিমের আকারে হোটেল বানাবো আর সেটাকে চালাবো। তাহলে কি তুমি জানো ঘাস দিয়ে কিভাবে ডিম বানানো হয়? আমি জানি বাবা, আমি গার্ডেন ডিজাইনিং এর কোর্স করেছি না, তাই বিশ্বাস রাখুন। অনামিকার দৃঢ় সংকল্প দেখে সকলেই তার উপরে বিশ্বাস করে। তারা পুরনো হোটেলটা বিক্রি করে দেয়। তারপর হাইওয়ের কাছে একটা জমি নেয়। সেখানে অনামিকা পাখির বাসার বন্দোবস্ত করে। এসব দেখে সারদা, প্রসাদ, রমেশ ভীষণ আনন্দিত হয়। কেমন লাগলো মা আমাদের পাখির বাসার মতন হোটেল? কি আর বলবো বৌমা, এই পাখির বাসার হোটেলের ডিজাইন দেখে আমি তো একদম হতবাক। খুব ভালো হয়েছে বৌমা, সত্যি বলছি অনামিকা, দারুণ হয়েছে। এই দিয়ে তো আমাদের হোটেল খুব ভালো চলবে গো। সত্যি বৌমা, এই পাখির বাসার ডিজাইনের হোটেল খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ বাবা, আমি গার্ডেন ডিজাইনারের চাকরি পেয়েছিলাম, আর অন্যদিকে আপনাদের সম্বন্ধ আমার জন্য এসেছিল। বাড়ির পরিস্থিতি দেখে আমি বিয়ের জন্য হ্যাঁ বলে দিই আর চাকরি ছেড়ে আপনার বাড়িতে চলে আসি। তার জন্য আমাদের তোমাকে ধন্যবাদ বলা উচিত বৌমা। তোমার শাশুড়ি মার মুখে যে হাসি আজ আছে, এর আগে আমি কখনো দেখিনি। এর জন্য আমি খুব খুশি মা। এভাবে তারা বলাবলি করে। তারপর পুরোহিত মশাইকে ডেকে ভালো মুহূর্ত দেখে তারা নিজেদের নতুন হোটেল শুরু করে দেয়। হোটেলের সামনে একটা মস্ত বড় ব্যানার টাঙানো হয়, যেটাতে লেখা থাকে অনামিকার ডিম হোটেল। মা, আপনি এত বড় এই ব্যানারটা
এখানে কেন লাগিয়েছেন মা? কিচ্ছু হবে না বৌমা, এটাই ভালো। আজ থেকে হোটেলের নাম হবে অনামিকা এগ হোটেল। তুমি রিবন কাটো তো। শাশুড়ি মার কথাতে অনামিকা খুশি খুশি রিবন কাটে। সারদা গিয়ে ক্যাশ কাউন্টারে বসে। খদ্দেরেরা খুশি খুশি হোটেলে আসতে শুরু করে। রমেশ আর প্রসাদ সার্ভিসে লেগে যায়। অনামিকা কিচেন সামলায়। যেই খদ্দেরের যা প্রয়োজন সেটা সে গরম গরম রান্না করে তাদেরকে দেয়। এভাবে অনামিকা নিজের পরিকল্পনা অনুযায়ী এগ হোটেল বানায় আর লোকেরা সেটিকে খুব পছন্দও করে। ফলে পুরো পরিবার আনন্দে ব্যবসা করে আর তারা অনেক লাভও করে। এভাবে অনামিকা নিজের লেখাপড়া আর বুদ্ধি দিয়ে শ্বশুরবাড়ির ডুবে যাওয়া ব্যবসাকে একটি নতুন দিশা দেয়। ফলে ব্যবসা খুব ভালো চলতে লাগে আর পুরো সংসার আনন্দে ভরে ওঠে। এই ছিল আজকের গল্প। নতুন গল্প নিয়ে আমরা তাড়াতাড়ি হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার।